অবিনাশ একজন ফটোগ্রাফার হতে চেয়েছিল, কিন্তু তার বাবার কারণে তাকে এখন আইটি কোম্পানিতেই জব করতে হচ্ছে। এজন্য তার বাবার সাথে তার ঝামেলা লেগেই থাকে, তাই তাদের মধ্যে যোগাযোগটাও বেশ কম হতো। তো একদিন দেখা যায় তার বাবার তীর্থে যেয়ে সেখানেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু ভুলবশত তার বাবার লাশ অদল বদল হয়ে যায় তানিয়া নামের একটি মেয়ের নানির সাথে। তাই এখন অবিনাশ তার বন্ধু শওকাত এবং তানিয়াকে সাথে নিয়ে তার নানির লাশ তাদের বাড়িতে পৌঁছে দিতে রওনা হয়। এবং এই সফরে তাদের সাথে কি কি হয় আর বাবার মৃত্যুর পর অবিনাশের তার বাবার প্রতি চিন্তাধারা কিভাবে পাল্টে যায় সেটাই দেখবো আজকের গল্পে, যার নাম কারওয়া। শুরুতেই আমরা একটি গ্রুপকে দেখতে পাই যারা তীর্থস্থান দর্শন করতে গঙ্গোত্রী যাচ্ছিল। তারা সবাই বাসে অনেক আনন্দ করছিল আর ভজন গাইছিল। সবাই এখানে বেশ খুশি ছিল। তবে এই বাসের মধ্যেই আমরা একটা বৃদ্ধ লোককে দেখতে পাই যার নাম হলো প্রকাশ রাজ, আর তার পাশেই আর একজন বয়স্ক মহিলা ছিল। প্রকাশ রাজ হলো আমাদের সিনেমার মেইন লিড, অর্থাৎ অবিনাশের বাবা। আর ওই মহিলাটি হলো তাহেরা নামের একজন মহিলার মা। তো এই মহিলাটিকে দেখা যায় সে বেশ হাসি খুশি আর অনেক ভালো মানুষ। তবে অবিনাশের বাবা অনেক খিটখিটে আর একগুঁয়ে। সে এই মহিলার সাথে খামোখাই খিটমিট করতে থাকে। সে আসলে মানুষের সাথে বেশি একটা মিশতে পছন্দ করে না, কারোর সাথে কথা বলাও তার পছন্দ না। যাই হোক, তো এই নিয়ে তাহেরার মা বেশ মজা পায় আর সে তাকে যন্ত্রণা দিতে থাকে। এভাবেই তাদের যাত্রা চলছিল। কিন্তু তখনই দেখা যায় তাদের বাসের সামনে কিছু ভেড়া চলে আসে। এর ফলে তাদের বাস একটু দাঁড়িয়ে যায়। তখনই দেখা যায় বাসের মধ্যে সবাই একটু ঝাঁকুনি খায়। এর ফলে বাসের সবাই অনেক বিরক্ত হয়ে যায় আর ওই ড্রাইভারকে বলে যে গঙ্গোত্রী পৌঁছানোর আগে কি আমাদের সবাইকে ভগবানের কাছে পাঠিয়ে দিবে নাকি? এটা কেমন গাড়ি চালানো? এভাবে কেউ ব্রেক করে? বেচারা ড্রাইভারেরই বা কি দোষ? সামনে এতগুলো ভেড়া চলে আসলে সে কি তাদের পিষে দিত? যাই হোক, তারপরে দেখা যায় তাহেরার মা অবিনাশের বাবাকে বলে যে এই বয়সে বাসে ট্রাভেল করা অনেক কষ্টের কাজ, তাই না? এতক্ষণ বসে থাকলে বেশ কষ্ট হয়ে যায়। কিন্তু অবিনাশের বাবা তার কথার কোনো উত্তরই দেয় না। সে চুপচাপ তার ডায়েরিতে কিছু একটা লিখতে থাকে। তখনই তাহেরার মা তাকে আবারও জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনি কি একজন লেখক? তখন থেকে দেখছি ডায়েরিতে কিছু না কিছু লিখেই যাচ্ছেন। আর আপনি কি গঙ্গোত্রী প্রথমবার যাচ্ছেন? শুনেছি গঙ্গা নাকি সেখান থেকেই শুরু হয়েছে। আপনি জানেন এই ব্যাপারে কিছু? তখন অবিনাশের বাবা একটু বিরক্তই হয় তার এত কথা শুনে, আর বলে যে গঙ্গা গঙ্গোত্রী থেকে শুরু হয়নি, তার সামনে গোমুখী থেকে শুরু হয়েছে। এরপরে তাহেরার মা তাকে আরো বলে যে আমি এবার তীর্থ করে আমার মেয়ের কাছে যাব, আর আমার মেয়ে কেরালায় থাকে। ওই জায়গাটাও আমার পছন্দ, আর আমার একটা নাতনিও আছে, সেও অনেক স্মার্ট আর সুন্দরী। আচ্ছা, আপনার পরিবারের সবাই কোথায় থাকে? তো অবিনাশের বাবা আবারও বিরক্ত হয় আর তাকে বলে যে আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে। সে এরপর তাহেরার মাকে যে উল্টো কিছু জিজ্ঞেস করবে তার কিছুই করে না, কারণ তার তো এমনিতেই মানুষের সাথে কথা বলা পছন্দ না। তো অবিনাশের বাবা যে খুব বিরক্ত হচ্ছে তা আবার তাহেরার মা ঠিকই নোটিস করে, কিন্তু সে এতে কোনো পাত্তাই দেয় না। সে তার সাথে কথা বলতেই থাকে, কারণ সে ছিল খুবই মিশুকে একজন মহিলা, আর কথা না বলে সে থাকতেই পারছিল না। তো এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা অবিনাশকে দেখি সে একটি আইটি কোম্পানিতে জব করে। তাকে দেখে মনে হয় যে সে এক প্রকার বাধ্য হয়েই এখানে কাজ করছে, আর এই আইটি ফিল্ডে কোনো ইন্টারেস্টই নেই তার। আসলে অবিনাশ একজন ফটোগ্রাফার হতে চেয়েছিল। সে এই বিষয়টি তার বাবাকেও বলেছিল যে সে আইটি ফিল্ডে ক্যারিয়ার করতে চায় না, সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে চায়, আর এটাই তার স্বপ্ন। কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনেনি আর তাকে সবসময় এসব চিন্তা ভাবনা দূরে রাখতে বলেছে। তার ধারণা ফটোগ্রাফিতে কোনো ক্যারিয়ারই নেই, তাই সে তার ছেলেকে এই আইটি ডিপার্টমেন্টেই কাজ করতে বাধ্য করেছে। এই জন্য বাবা ছেলের মধ্যে খিটমিট লেগেই থাকতো, আর অবিনাশের তার বাবার সাথে অ্যাটাচমেন্ট খুবই কম। যাই হোক, তো অবিনাশকে তার বাবা এই চাকরিতে এক প্রকার জোর করেই ঢুকিয়ে দিয়েছে। তার বাবার এক
বন্ধু ছিল, তার নাম হলো ব্রিজ। ব্রিজের একটি আইটি কোম্পানি ছিল, তাই ব্রিজের সাথে কথা বলে অবিনাশের বাবা ব্রিজের আইটি কোম্পানিতেই অবিনাশের চাকরির ব্যবস্থা করে দেয়। আর তখন থেকেই অবিনাশ এখানেই কাজ করে। ব্রিজ বাবু অনেক ভালো ছিলেন, আর এখন তিনি রিটায়ার্ড করেছেন, তাই তার ছেলে রাহুল এখন তার কোম্পানি চালায়। ব্রিজ খুবই ভালো মানুষ হলেও রাহুল তার বাবার মতো নয়। সে তার বাবার থেকে পুরোপুরি আলাদা। সে সবার সাথে সব সময় রুড ব্যবহার করে, বিশেষ করে অবিনাশের সাথে, কারণ সে ভাবে যে শুধুমাত্র তার বাবার জন্যই অবিনাশ এখানে চাকরি পেয়েছে। তাই সে সব সময় এই নিয়ে অবিনাশকে কথা শোনাতে থাকে আর তাকে ছোট করতে একটা মুহূর্তও ছাড়ে না। কিন্তু অবিনাশ কোনো কিছুতেই কিচ্ছু বলে না, যেন এই সব কিছুই তার সহ্য হয়ে গিয়েছে। তো এরপর দেখা যায় তার অফিস টাইম শেষ হয়ে গেলে সে বাইরে আসতে লাগে। তখন সে একটা ফটোগ্রাফির এক্সিবিশনের পোস্টার দেখতে পায়। পোস্টারটা দেখে সে কিছুক্ষণ তা দেখতে থাকে। তার এখানে অংশগ্রহণ করার ইচ্ছা থাকলেও সে এখন তা চাইলেও করতে পারবে না, কারণ সে তার শখের ফটোগ্রাফি অনেক আগেই ছেড়ে দিয়েছে। আর অফিসে এত চাপ, ইচ্ছা থাকলেও তা আর করা সম্ভব না। তো বাড়ি ফেরার পথে অবিনাশ তার এক পুরনো বন্ধুকে দেখতে পায়। তার বন্ধুর নাম হলো সঞ্জয়। আজ অনেকদিন পরে তাদের দেখা হলো, আর একে অপরের সাথে দেখা হয়ে তারা দুজনই বেশ খুশি হয়। সঞ্জয় আসলে ফটোগ্রাফির এক্সিবিশন করায়, তো সঞ্জয় অবিনাশকে ড্রিঙ্ক করার জন্য ডেকে নেয়। এরপর দেখা যায় এক জায়গায় বসে তারা দুজনই ড্রিঙ্ক করছিল। তখন অবিনাশ সঞ্জয়কে জিজ্ঞেস করে যে তোমার দিন কেমন যাচ্ছে, সবকিছু ভালো তো? তখন সঞ্জয় জানায় হ্যাঁ, ভালোই যাচ্ছে, তেমন খারাপ না। সঞ্জয় আরো বলে যে আমরা আগামী সপ্তাহে একটি এক্সিবিশন করছি, তুমি কি আমাদের সাথে জয়েন করবে? ইচ্ছা থাকলে কিন্তু জয়েন করতেই পারো। তখন অবিনাশ তাকে বলে যে না, আমি ফটোগ্রাফি অনেক আগেই ছেড়ে দিয়েছি, এসব এখন আর আমার দ্বারা হবে না। সঞ্জয় তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ সে ভালো করেই জানতো ফটোগ্রাফি অবিনাশের স্বপ্ন ছিল। যাই হোক, তো এরপরে অবিনাশ বাসায় ফিরে আসে। সে এখানে একাই থাকে, একা একাই তার জীবন পার করছে। তো এর পরের দিন দেখা যায় সে যখন অফিসে কাজ করছিল, তখন এক ব্যক্তি তাকে কল করে আর বলে যে আমি আপনাদের সফটওয়্যার পাইরেটেড ভাবে ডাউনলোড করেছি, আর সেটা ইউজও করেছি, আর এখন তা কাজ করছে না, আপনারা এটিকে ঠিক করে দিন। এই শুনে অবিনাশ তাকে বলে আপনি একে তো পাইরেসি করেছেন, আর এটা করার পর এখন আবার ওয়ারেন্টি যাচ্ছেন, আপনি তো অনেক বড় ক্রাইম করেছেন, আপনার সাহস কি করে হয় এখানে আবার ফোন করার? তখন অপর প্রান্তের ব্যক্তিও তার সাথে ঝগড়া করতে থাকে। এই নিয়ে তাদের মধ্যে বেশ একটু ঝামেলা বেঁধে যায়। তখন অবিনাশের বস রাহুলও সেখানে চলে আসে। সে কিছু না জেনে শুনেই অবিনাশকে অনেক কথা শোনাতে থাকে। তখন অবিনাশ তাকে বোঝানোর চেষ্টা করলেও রাহুল তার কোনো কথাই শোনে না। সে ভাবে অবিনাশ হয়তো কাস্টমারের সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করছে, আর এরপর সে অবিনাশের কাজের সামান্য ত্রুটির জন্য অবিনাশকে অনেক কথা শুনিয়ে যায়। সে বলে কাজ করতে ইচ্ছা না হলে এখান থেকে চলে যাও, আমার বাবার দয়াতে তো এখানে কাজ পেয়েছো, তিনি তোমাকে খুব ভালোবাসতেন, কিন্তু কেন তিনি তোমাকে এত পছন্দ করেন তা তো আমি এখনো বুঝতে পারছি না। তো এইসব কথা শুনে অবিনাশ বেশ কষ্ট পায়, তাই সে তার সাথে আর কোনো তর্কই করে না, কারণ কথা বাড়িয়ে তো আর কোনো লাভই নেই, কারণ রাহুল তাকে কোনোদিনও বোঝার চেষ্টা করবে না। এরপর দেখা যায় রাহুল তার ওয়াইফাই প্রোভাইডারদের সাথে ঝগড়া করতে লাগে, কারণ তার অফিসের ওয়াইফাই অনেক স্লো ছিল। তখন সে তাদেরকে বলে যে আমরা একটি আইটি কোম্পানি চালাচ্ছি, আর আমাদের ওয়াইফাই এত স্লো হলে কিভাবে কোম্পানি চলবে। এরপরে তাদের নতুন অফিসের একজন নতুন এমপ্লয়ি, যার নাম হলো তন্ময়, সে অবিনাশের কাছে আসে। সে অবিনাশের কাছে তার পরিচয় দেয়। এরপরে তারা কথা বলছিল। তখন দেখা যায় তন্ময় অবিনাশের কাছে জিজ্ঞেস করে যে বস আপনাকে এত কথা শোনায়, তাও আপনি কোনো উত্তর কেন দেন না, চুপচাপ এগুলো কিভাবে সহ্য করেন? তখন অবিনাশ তাকে বলে যে তুমি তো এখানে নতুন, ধীরে ধীরে তোমারও এগুলো অভ্যাস হয়ে যাবে, কারণ এগুলো তো প্রতিদিনের ব্যাপার। এরপরে অবিনাশ বাসায় চলে আসে। সেখানে লিফট এসে একটি মেয়েকে দেখতে পায়, যে একজন এয়ার হোস্টেস। অবিনাশ সেই মেয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু তখনই
তার ফোন চলে আসে, তাই সে সেই মেয়েটির সাথে আর কথা বলতে পারে না। তাকে দেখে মনে হয় যে সে ওই মেয়েটিকে মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু মেয়েটিকে সে আজ পর্যন্ত তার মনের কথা বলতে পারেনি। যাই হোক, এরপর দেখা যায় সে যখন বাসায় আসে তখন তার কাছে একটি ফোন আসে। ফোনে এক মহিলা তাকে বলে যে আমি এজেন্ট ট্রাভেল এজেন্সি থেকে বলছি, আপনার বাবা আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে গঙ্গোত্রী যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমরা আপনার বাবার ডেড বডি কোম্পানির খরচে পাঠিয়ে দিচ্ছি। আপনি এয়ারপোর্ট থেকে সেটি দয়া করে কালেক্ট করে নিন। এই শুনে তো অবিনাশ একটু শকড হয়ে যায়। সে সেই মহিলাকে কিছু বলতেই যাচ্ছিল, তখনই কল কাট হয়ে যায়। সে এরপর আবারও কল ব্যাক করে, তখন দেখা যায় অন্য একটি লোক তার ফোন তোলে। এটি আসলে তাদের ট্রাভেল এজেন্সির কাস্টমার কেয়ার নাম্বার। তাই অবিনাশ আর সেই মহিলার সাথে কথা বলতে পারে না। সে এরপর বাইরে বেরিয়ে তার বাবার কথাই ভাবতে থাকে। আসলে তার বাবার সাথে তার তেমন ভালো কোনো স্মৃতি নেই। বাবার সাথে তো সর্বদা তার ঝগড়া লেগেই থাকতো। সে একদিন তার বাবাকে বলেছিল যে সে ফটোগ্রাফার হতে চায়। তখন তার বাবা রেগে তাকে বলেছিল যে আরো কিছু ঢাকঢোল বাজানো শিখে নাও, বিয়ে বাড়িতে অনেক কাজ পাবে। তার বাবা তাকে এসব করতে বারণ করেছিল, তাই সে এই ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পায় এখনো। এজন্য সে তার বাবার সাথে অনেক দিন কথা বলেনি। বলতে গেলে সে তার বাবার সাথে কোনো যোগাযোগই রাখেনি। আর এখন তার হঠাৎ মৃত্যুর খবর পেয়ে তার বাবার সব পুরনো কথা তার মনে পড়তে থাকে, আর সে মনে মনে এখন বেশ কষ্ট পেতে থাকে। যাই হোক, তো এখন এয়ারপোর্ট থেকে তার বাবার ডেড বডি নিয়ে আসতে হবে, তাই সে একটা গাড়ি খুঁজতে থাকে যাতে করে সে তার বাবার লাশটা নিয়ে আসতে পারে। তখনই তার মনে পড়ে তার বন্ধু শওকতের কথা। শওকতের কাছে একটা ভালো ভ্যান আছে, তাই সে এবার শওকতের কাছেই আসে তার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। এই শওকত কিন্তু অবিনাশের অনেক পুরনো বন্ধু, তাই অবিনাশ যখনই তার কাছে আসে তখন সে অবিনাশকে দেখে অনেক খুশি হয়ে যায়। তো শওকত তখন অবিনাশকে জিজ্ঞেস করে যে কি রে, হঠাৎ এতদিন পরে আমার কথা মনে পড়লো নাকি? তো কি করে আসা হলো এখানে বল? তখন অবিনাশ তাকে বলে যে আসলে আমার বাবা মারা গেছে। এই কথা শুনেই তো শওকত একটু চমকে যায় আর বলে যে কিভাবে মারা গেলেন, হঠাৎ করে কি হলো? তারপরে অবিনাশ তাকে বলে আসলে বাবা তীর্থযাত্রা করতে যাচ্ছিলেন, সেই সময়ই তাদের বাসের অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানে তিনি সহ বাসের সবাই মারা গিয়েছে। এই কথা শুনে শওকত একটু মজা করে আর বলে ভগবানকে দেখতে যাচ্ছিলেন আর ভগবান তাদের সবাইকেই ডেকে নিয়ে গেলেন। বন্ধুরা আসলে হয়তো এমনই হয়, যে কোনো খারাপ সিচুয়েশনকেও হালকা করার চেষ্টা করতে থাকে। যাই হোক, এরপরে অবিনাশ তাকে বলে যে এয়ারপোর্ট থেকে বাবার বডিটা নিয়ে আসতে হবে, তাই তোর ভ্যানটা প্রয়োজন, একটু দিলে খুব উপকার হতো। তখন শওকত তাকে বলে আরে তুই তো আমার বন্ধু, তোর যা লাগবে আমার কাছ থেকে সব নিয়ে যা, কোনো সমস্যা নেই। এরপর শওকতও অবিনাশের সাথেই যেতে চায়, কারণ সে অবিনাশের বাবাকে কোনো দিন দেখেনি, আর এই সময় বন্ধুর পাশে থাকাটাকেই সে উচিত বলে মনে করছে। তো এর পরের দিন অবিনাশ আর শওকত এয়ারপোর্টে চলে আসে। অবিনাশ সেখানের কার্গো অফিসারের সাথে দেখা করে। এয়ারপোর্টের কার্গো অফিসার অনেক ফাঁকিবাজ ছিলেন। সে তার কাজ বাদ দিয়ে সারাক্ষণ ফোনে কথা বলতেন আর অন্যদের উপর দোষ দিতেন, নিজের দোষ তার চোখে পড়তো না। তো অবিনাশ তার কাছে গিয়েই তার বাবার বডি দিতে বলে, কিন্তু সেই কার্গো অফিসার তখনও ফোনেই কথা বলছিল। এই দেখে অবিনাশ বেশ বিরক্ত হয়। তাকে অনেকবার বলার পরে সেই কার্গো অফিসার অবিনাশকে তার বাবার লাশ দেয়। বাইরে এসে শওকত অবিনাশকে বলে যে এখন কি করবে? আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে কোনো শ্রাদ্ধ বা সেরকম কিছু করার দরকার নেই, এখানে তাকে কেউই চেনে না। তখন অবিনাশ বলে যে আমারও তেমন কিছু করার ইচ্ছা নেই। এই শুনে শওকত বলে যে আমার পাশে একটা জমি খালি আছে, সেখানে কবর দিয়ে আসি, কিন্তু অবিনাশ তা করতে রাজি হয় না। এরপর দেখা যায় সে একটি জায়গায় তার বাবার লাশ নিয়ে আসে, যেখানে তার বাবার লাশ পুড়িয়ে ফেলা হবে আর কিছু অন্তিম সৎকারও করা হবে। তো সেখানে দেখা যায় অবিনাশ কিছু লোকের সাথে কথা বলছিল আর বাইরে শওকত দাঁড়িয়েছিল। তারা যখন লাশটিকে পোড়ানোর জন্য কফিন খোলে তখন শওকত দেখে যে এটি তো কোনো পুরুষের লাশ নয়, বরং এটি তো একটি মহিলার লাশ। এই দেখে সে অনেক চমকে যায়। সে এরপর
অবিনাশকে ডাক দিয়ে আনে আর এই বিষয়টি জানায় যে কফিনে তো তোমার বাবার লাশ নেই, এখানে তো অন্য কারো লাশ এসেছে। তখন অবিনাশও এটি জেনে অবাক হয়ে যায়। এর পরের দিন তারা আবারও সেই কার্গো অফিসারের কাছে আসে। সেখানে অবিনাশ সেই কার্গো অফিসারকে বলে যে আমাকে আপনি আমার বাবার লাশ দেননি, আপনি আমাকে ভুল করে অন্য লাশ দিয়ে দিয়েছেন। এই শুনে সেই কার্গো অফিসার তার ভুল স্বীকার করতে চায় না, বরং সে অবিনাশকে বলে যে আপনাকে যখন লাশ দেওয়া হয়েছিল তখন আপনি তা চেক করে নেননি কেন? এটা তো আপনারই দোষ, এখন আমরা কিছুই করতে পারবো না। এই কথা শুনে তো অবিনাশ অনেক রেগে যায়। তখন দেখা যায় সেখানে আর একজন লোক আসে। সে এসে চিৎকার করে বলে যে আমি লতা আম্বিয়ার ভাই, ট্রাভেল এজেন্সি থেকে আমাকে বলা হয়েছিল যে লতা আম্বিয়ার নামে একটি পার্সেল আসবে, সেটি আমার বোনের শেষ স্মৃতি, সেই পার্সেল আমাকে দিয়ে দিন। সে এই বলে তাদের কাছে অনুরোধ করতে লাগে, কিন্তু সেই কার্গো অফিসার তাকে বলে যে আমাদের কাছে তো কোনো পার্সেলই আসেনি, আমাদের কাছে দুটো লাশ এসেছিল আর তা আমরা দিয়ে দিয়েছি। তখন অবিনাশ বুঝতে পারে যে তার বাবার লাশ নিশ্চয়ই সেই অন্য ব্যক্তির সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। তাই অবিনাশ সেই কার্গো অফিসারের কাছ থেকে অন্য ব্যক্তির নাম্বার নেয় যার কাছে আর একটা লাশ পাঠানো হয়েছে। তো বাইরে এসে অবিনাশ তাকে কল করে। তখন অপর প্রান্ত থেকে তাহেরা ফোন তোলে। তখন অবিনাশ তাকে বলে যে আপনার কাছে ভুল করে আমার বাবার লাশ চলে গেছে। তাহেরাও তখন তাকে বলে যে হ্যাঁ, আর আপনার কাছে আমার মায়ের লাশ চলে গেছে। তাহেরা তখন অবিনাশের কাছে হেল্প চায় আর তার মায়ের লাশটি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলে, কারণ সে একজন সিঙ্গেল মাদার, তার নিজের মেয়ে ছাড়া এখন তার আপন বলতে কেউ নেই, তাই সে তো একা আসতে পারবে না। তাই সে অবিনাশদের রিকোয়েস্ট করে তারা যেন তাদের বাড়ি পর্যন্ত যায় তার মায়ের লাশটা নিয়ে। অবিনাশও তখন তাহেরার পরিস্থিতি বুঝতে পারে আর সে তাহেরাকে হেল্প করতেও রাজি হয়ে যায়। অবিনাশ এখন বেঙ্গালুরুতে আছে আর তাহেরা আছে কোচিতে। তখন তাহেরা অবিনাশকে কোয়েম্বাটুর আসতে বলে, যেটি তাদের দুজনের রাস্তার মাঝে পড়বে। শওকত তখন বারবার মানা করে, কিন্তু এরপরও অবিনাশ তাহেরাকে হেল্প করতে রাজি হয়। এতে শওকত অনেক বিরক্ত হয়, কিন্তু বন্ধুত্বের খাতিরে তাকে তো যেতেই হয় তার সাথে। তো এরপর দেখা যায় অফিস থেকে ছুটি নেয় অবিনাশ। তখন তন্ময় তাকে জিজ্ঞেস করে যে ভ্যাকেশনে কোথায় যাচ্ছ? তো অবিনাশ তাকে বলে যে আমার বাবার লাশ আনতে। এই কথা শুনে তো তন্ময় একদমই চমকে যায়। সে ভাবে যে এটা আবার কেমন ভ্যাকেশন। এদিকে রাতের বেলায় শওকত আর অবিনাশ যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই অবিনাশের ক্রাশ তাদের কাছে আসে। সে অবিনাশকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? তো অবিনাশ তাকে বলে যে আমার এক ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছি। তখনই শওকত তার কাছে আসে আর বলে যে চল লাশটা নিয়ে আসি। এই শুনে তো অবিনাশের ক্রাশ ভয় পেয়ে যায় আর সেখান থেকে দ্রুত চলে যায়। অবিনাশও তখন শওকতকে বলে কার সামনে কি বলিস, তোর কি কোনো হুঁশ থাকে না? এরপরে তারা যখন বেরিয়ে পড়ে তখন আমরা দেখি যে কেউ একজন শওকতের উপর নজর রাখছে। সে এরপর রহমান ভাইকে ফোন করে আর বলে যে শওকত শহর ছেড়ে পালিয়ে গেছে, এখন এরা কারা তা আমরা একটু পরেই জানতে পারবো। তাই হোক, তো এরপরে তারা তাদের জার্নি শুরু করে। তারা তাদের এই জার্নিটা অনেক এনজয় করে। যাত্রার সময় অবিনাশের তার বাবার কথা বারবার মনে পড়ে আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে একদিন সে তার বাবার কাছে এসে বলে যে আপনি পারমিশন দিলে আমি ফটোগ্রাফির এক্সিবিশন করতে চাই। তো তার এই কথা শুনে তার বাবা রেগে যায় আর তাকে বলে যে যেটা করার পারমিশন আমি দেব না সেটা নিয়ে আমার সাথে বারবার কেন কথা বলো? আচ্ছা, গরিব হয়ে থাকতে কি তোমার ভালো লাগবে? তো এরপরে দৃশ্য বর্তমানে আসে। তখন শওকত আর অবিনাশ একটি হোটেলে খাওয়া দাওয়া করছিল। তখনই দেখা যায় তাহেরা অবিনাশকে ফোন করে আর ফোনে তাহেরা অনেক কান্নাকাটি করছিল। তাহেরা কাঁদতে কাঁদতে তাকে বলে যে আজ সে তার মেয়েকে কল দিয়ে তার নানির মৃত্যুর কথা বলেছিল। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে হয়তো অনেক ডিপ্রেসড হয়ে পড়েছে তার নানির জন্য। তখন অবিনাশ তাকে বলে যে আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি এই ব্যাপারটা দেখছি। এই শুনে তাহেরা অনেক খুশি হয়। এরপরে তাহেরা অবিনাশকে বলে যে তার মেয়ের নাম তানিয়া, সে উটির একটা কলেজে পড়ে। তো এরপর সে অবিনাশকে বলে আমি আপনাকে ওর ডিটেলস পাঠাচ্ছি। এরপরে শওকত অবিনাশকে বলে যে এখন আমাদের উটি যেতে 3 ঘন্টা লাগবে, তুই কেন ওনাকে এত হেল্প করতে চাইছিস?
তো শওকত এখানে এক প্রকার মানাই করে, কিন্তু তার মানা করা সত্ত্বেও তাদের তানিয়ার কলেজে যেতেই হয়, কারণ অবিনাশ তাকে এক প্রকার জোর করেই নিয়ে যায়। তো কলেজে আসার পরে অবিনাশ একটি মেয়েকে বয়েজ হোস্টেল থেকে লুকিয়ে বের হতে দেখতে পায়। এরপরে অবিনাশ হোস্টেলের স্টাফদের সাথেও কথা বলে। তখন সে স্টাফ তাকে বলে যে তানিয়া তো হোস্টেল থেকে বের হয়নি। তখনই দেখা যায় তানিয়া সেখানে আসে। স্টাফ তখন অবিনাশকে বলে যে এই হলো তানিয়া। অবিনাশ তখন তাকে দেখে একটু শকড হয়ে যায়, কারণ এই মেয়েটিকেই তো সে কিছুক্ষণ আগেই বয়েজ হোস্টেল থেকে বের হতে দেখেছে। তখন তানিয়া অবিনাশকে জিজ্ঞেস করে যে তুমি কে, আমি তোমার সাথে কোথাও যাব না। এরপরে অবিনাশ তাকে বলে যে তোমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর সেজন্যই তোমার মা কত চিন্তা করছিল। তুমি সারা রাত কোথায় ছিলে, আর তুমি কি জানো যে তোমার নানি মারা গেছে? এই শুনে তানিয়া তাকে বলে যে সে কাল রাতে অনেক ড্রিঙ্ক করেছিল, তাই তার কাল রাতের ঘটনা কিছুই মনে নেই। এরপরে অবিনাশ তাকে বলে যে তোমার নানির লাশ আমরা নিয়ে যাচ্ছি, তোমার মা তোমাকে আমাদের সাথেই যেতে বলেছে। এরপরে তানিয়া তাদের সাথে যেতে শেষমেশ রাজি হয়, কিন্তু তানিয়ার পোশাক দেখে শওকত তাকে নিতে রাজি হচ্ছিল না, কারণ তানিয়া অনেক শর্ট ড্রেস পরেছিল। তখন অবিনাশ শওকতকে এই মেয়েটিকে জাজ না করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তো এরপরে শওকত যেতে রাজি হয়। যাওয়ার পথে অবিনাশ তাহেরাকে ফোন করে আর বলে যে তানিয়া তাদের সাথেই আছে, তাই সে যেন কোনো চিন্তা না করে। তখন তানিয়াও তার মার সাথে কথা বলে। সে আসলে অবিনাশকে রিকোয়েস্ট করেছিল যে তার মদ খাওয়ার কথা যেন সে তার মাকে না বলে। তো অবিনাশও তার কথা রেখেছে, সে তার মাকে কিছুই জানায়নি। এরপরে তারা আবারও তাদের জার্নি শুরু করে। তারা এরপর একটি মার্কেটে দাঁড়ায় কিছু বরফ কেনার জন্য, কারণ তাদের কাছে থাকা লাশ অলরেডি পচতে শুরু করেছে। তখন তানিয়া কফিন খোলে আর দেখে তার নানি সেখানে শুয়ে আছে, আর তার নানির লাশের পাশে একটা পার্সেলও পায় সে। তখন সেটি সে অবিনাশের কাছে নিয়ে আসে। অবিনাশ তখন দেখতে পায় যে এই পার্সেলটা তো সেই লতা আম্বিয়ার নামে আছে। অবিনাশের তখন মনে পড়ে যায় যে লতা আম্বিয়ার ভাই সেদিন এয়ারপোর্টে একটি পার্সেলের কথা বলছিল, এটি নিশ্চয়ই সেই পার্সেল। তানিয়া তখন জিজ্ঞেস করে যে এই পার্সেল নিয়ে এখন কি করবে? তখন শওকত বলে কি আর করব, খুলে দেখবো, টাকা থাকলে আমরা তিনজনে ভাগ করে নেব। এই শওকতের আসলে যত উৎপটাং কথাবার্তা। যাই হোক, তো শওকতের কথা শুনে অবিনাশ বলে না না, আমরা এমন কিছুই করব না, এটি আমরা লতা আম্বিয়ার ভাইকেই ফেরত দিয়ে আসবো। তানিয়া বলে যে পার্সেলে তো কোট্টায়ামের ঠিকানা দেওয়া আছে, আমি এই জায়গাটা চিনি, আমাদের আরো কিছুটা দূর যেতে হবে। অবিনাশ তখন শওকতকে সেখানে যাওয়ার জন্য বলে, কিন্তু শওকত কিছুতেই যেতে রাজি হয় না। তখন অবিনাশ বলে যে এটি একজনের কাছের মানুষের শেষ স্মৃতি, তাই আমাদের এটা যে করেই হোক পৌঁছে দেওয়া উচিত। তানিয়াও তখন অবিনাশের কথায় সমর্থন করে। তখন শওকত বলে যে তোমার মায়ের কাছ থেকে আমি পুরো ভাড়া নেব, মনে থাকে যেন। এরপরে তারা আবারও কোট্টায়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে গিয়ে তারা জানতে পারে যে পুরো আম্বিয়া পরিবার একটি অনুষ্ঠানে গেছে। তখন তারা তিনজনও সেখানে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে আম্বিয়া ফ্যামিলির মেয়ের বিয়ে আছে, কিন্তু মেয়ের ফুপু মানে লতা আম্বিয়া হঠাৎ মারা যাওয়ার কারণে কনে পক্ষরা বিয়ের তারিখ পেছাতে বলছে, কিন্তু বরপক্ষ কিছুতেই বিয়ের তারিখ পেছাতে চাচ্ছে না। এই নিয়েই তাদের মধ্যে একটু ঝগড়া বেঁধে যায়। অবিনাশ, শওকত আর তানিয়া তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপরে অবিনাশ সেই লোকটিকে দেখতে পায় যে সেদিন এয়ারপোর্টে ছিল। তখন অবিনাশ তার কাছে গিয়ে বলে যে আমাকে চিনতে পেরেছেন, আমি সেদিন এয়ারপোর্টে ছিলাম, মনে আছে? আপনি একটি পার্সেল খুঁজছিলেন, আমি সেই পার্সেলটি দিতে এসেছি। এরপরে অবিনাশ পার্সেলটি তাকে দেয়। এই পার্সেলটি পেয়ে সেই লোক অনেক খুশি হয়, আর সে অবিনাশকে খুশির চোটে জড়িয়েই ধরে এবং এই বিয়েতে থাকতে অনুরোধ করে। তাই অবিনাশ এবং বাকি সবাই এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। তারা নিজেদের মতোই ঘোরাঘুরি করতে থাকে। শওকত তখন কিছু ইংরেজ লোকদের দেখে, তাদের দেখে শওকত অনেক রেগে যায় আর তাদের কাছে গিয়ে বলে তোমরা তো এই দেশ থেকে সবকিছু নিয়েই গেছো, এখন তোমরা আর কি নিতে চাও? হ্যাঁ, আবারও এখানে এসেছো কেন? তোমরা তো লুট ছাড়া আর কিছুই করতে পারো না। ক্রিকেট খেলা তোমরা শুরু করলে, আর দেখো আমরা তোমাদের আগে ওয়ার্ল্ড কাপ নিয়ে নিলাম, এখন
যখন ক্রিকেট খেলবে আমার সাথে আমি একা হাতে তোমাদের হারিয়ে দিব দেখবে। তখন সেখানে থাকা একটি ওয়েটার শওকতকে শান্ত করে। এদিকে তানিয়া আবারও ড্রিঙ্ক করা শুরু করেছিল। তখন অবিনাশ তার কাছে যায়, সেখানে তানিয়া তাকেও ড্রিঙ্ক করতে বলে। তো অবিনাশ এটা দেখে একটু রেগেই যায়। এরপরে সে তানিয়াকে এই নিয়ে বেশ কিছু লেকচার দিতে থাকে, কিন্তু তানিয়া তো তার কথায় কোনো গুরুত্বই দেয় না। এদিকে শওকত বিয়ে বাড়ির সানাইওয়ালার সাথে বেশ খাতির জমিয়ে তোলে, যার নাম হলো আজিজ। তারা কথা বলছিল, তখনই শওকত তাকে গাড়ির উপর বসে সানাই বাজাতে বলে। তখন আজিজও মনের আনন্দে গাড়ির উপর বসে সানাই বাজাতে লাগে। এরপরে শওকত যখন একা ছিল তখন কিছু গুন্ডারা তাকে এসে ঘিরে ফেলে। সেই গুন্ডারা তাকে বলে যে কিরে শওকত, তুই রহমান ভাইয়ের টাকা দিবি না? তার টাকা না দিয়ে তুই পিকনিক করতে বেরিয়েছিস। শওকত তখন তাদের বলে যে আমি একজনের কাছ থেকে টাকা নিতে যাচ্ছি, সেটা পেলেই দিয়ে দিব। কিন্তু সেই গুন্ডারা তার কোনো কথাই শোনে না এবং তাকে মারধর করে তার ভ্যান নিয়ে সেখান থেকে যেতে লাগে। ভ্যানে থাকা তানিয়ার নানির লাশও তারা সাথে করে নিয়ে যায়। তো এদিকে অবিনাশরা তাদেরকে অনেকবার থামতে বলে, কিন্তু গুন্ডারা কারো কথাই শোনে না। এরপরে আমরা দেখি যে শওকত আর আজিজকে হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধ আজিজেরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো হাসপাতালের লবিতে তানিয়া বসেছিল। তখন সে অবিনাশকে জিজ্ঞেস করে, এখন কি হবে? আমরা এখন লাশ কিভাবে পাবো? অবিনাশ তখন তাকে বলে যে আমি পুলিশে কমপ্লেইন করেছি, তার ওই ভ্যানের সন্ধান পেয়েছে, কিন্তু সেটা অনেক দূরে আছে, তাই তারা সেটা আনতে গেছে। আর আমি আজকে থাকার জন্য আপাতত একটা হোটেলের ব্যবস্থা করে আসছি, তুমি একটু শওকতের এখানেই থাকো। এই বলে অবিনাশ সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে শওকতকে তখন একজন নার্স ওষুধ লাগাচ্ছিল, যার জন্য শওকত অনেক ব্যথা পাচ্ছিল। তো তানিয়া শওকতকে বলে যে অবিনাশ হোটেল খুঁজতে গেছে, আমরা একটু পরেই সেখানে যাব। তো তখন দেখা যায় সেখানে একটি মেয়ে আসে, যার নাম তাসনিম। সে আজিজের আহত হওয়ার খবর শুনেই এখানে এসেছে। তো তাসনিমকে দেখে এক নজরেই শওকত তার প্রেমে পড়ে যায়। তখন তানিয়া তাকে যেতে বললেও শওকত তাকে বলে যে তার শরীর একদম ভালো লাগছে না, তাই তাকে এখানেই থাকতে হবে। আসলে শওকত তো এখানে তাসনিমের জন্য থাকছে। এরপরে তানিয়া আর অবিনাশ হোটেলে এসে অনেক গল্প করে। সেখানে দেখা যায় তানিয়া অবিনাশকে একটি ছবি দেখায়, আর এই ছবি দেখার সাথে সাথে অবিনাশ ছবির ব্যাপারে অনেক কিছু বলে, মানে ছবির ফ্রেম কিভাবে ঠিক করতে হয়, কোন অ্যাঙ্গেলে ধরতে হয়, এই সব কিছু নিয়েই সে কথা বলছিল। তখন তানিয়া জানতে পারে যে অবিনাশ একসময় ফটোগ্রাফার হতে চেয়েছিল। এরপরে তানিয়ার সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে শওকত তো তাসনিমকে পটানোর পুরো চেষ্টা করছিল। সে তাসনিমের জন্য একের পর এক কবিতা বলেই যাচ্ছিল। এরপর দেখা যায় অবিনাশ আর তানিয়া একটি মেডিকেল স্টোরে আসে, যেখানে তানিয়া তার জন্য একটি প্রেগন্যান্সি টেস্ট কিট কেনে, যা দেখে অবিনাশ একটু রিয়াক্টই করে ফেলে। তানিয়াও এই ব্যাপারটা খেয়াল করে, কিন্তু সে বুঝেও কিছু না বললে অবিনাশ তাকে এই নিয়ে জাজ করে। এর জন্য তানিয়া অবিনাশের উপর অনেক রেগে যায় এবং তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। এরপরে যখন অবিনাশ বুঝতে পারে যে সে একটু বেশি বলে ফেলেছে, তখন সে তানিয়াকে সব জায়গায় খুঁজতে লাগে, কিন্তু সে তানিয়াকে কোথাও পায় না। এরপরে অনেক খোঁজাখুঁজির পর সে যখন হাসপাতালের লবিতে এসে পৌঁছায়, তখন সে দেখে যে তানিয়া সেখানে বসে আছে। তখন অবিনাশ তানিয়াকে সরি বলে। সে আরো বলে যে তার ওইভাবে বলাটা আসলে ঠিক হয়নি। তানিয়াও তখন তার ভুল বুঝতে পারে, সেও অবিনাশকে সরি বলে, আর তাদের মধ্যে আবারও সব ঠিক হয়ে যায়। তারা সেই সময় বসেছিল, তখন সেই হাসপাতালের ডাক্তার অবিনাশকে দেখতে পায়। সে অবিনাশকে দেখেই চিনে ফেলে, কারণ অবিনাশ তার ওয়াইফের ফ্রেন্ড ছিল, মানে ভার্সিটিতে তারা একসাথে গ্রাজুয়েশন করেছে। তো এই অবিনাশের ব্যাপারে তার ওয়াইফ তাকে অনেক কিছু বলেছে, যে গ্রাজুয়েশন শেষে নাকি ভার্সিটি রিইউনিয়নে অবিনাশ আসেনি। তখন সে অবিনাশের কাছে যায় আর তাকে বলে যে আমি ডাক্তার রাঘু, তোমার নাম নিশ্চয়ই অবিনাশ। তখন অবিনাশ একটু অবাক হয়ে যায়। সে বলে যে হ্যাঁ,
আমার নাম অবিনাশ, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? এরপরে ডাক্তার রাঘু বলে যে তুমিও বিটিআইটি থেকে গ্রাজুয়েশন করেছো তাই না? অবিনাশ বলে হ্যাঁ। এরপরে ডাক্তার রাঘু বলে যে আমার সাথে চলো, তোমার এক বন্ধু তোমাকে দেখে অনেক খুশি হবে। কিন্তু অবিনাশ তার সাথে যেতে রাজি হয় না। কিন্তু ডাক্তার রাঘু তাকে বলে যে তোমার বন্ধুকে আজ রাতে ডিসচার্জ করা হবে না, তাকে এখানেই থাকতে হবে, তাই আমার সাথেই চলো, দেখবে তোমার ভালো লাগবে। আমার ওয়াইফ অনেক ভালো খাবার বানায়, চলো সেই ভালো খাবারই না হয় খেয়ে এসো। অবিনাশ তখনও মানা করছিল, কিন্তু তানিয়া ডাক্তার রাঘুর সাথে যেতে চায়, কারণ তার অনেক খিদে পেয়েছে। এই জন্য অবিনাশকেও তার সাথেই যেতে হয়। এরপরে দেখা যায় তারা ডাক্তার রাঘুর বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে আসার পর ডাক্তার রাঘু তার ওয়াইফকে ডাকে, যার নাম রোমানা। তো সে তাকে ডেকে বলে যে বাইরে আসো, দেখো তোমার জন্য সারপ্রাইজ আছে। তো এরপরে রোমানা বাইরে আসলে অবিনাশকে দেখতে পায়, আর অবিনাশকে দেখে তো সে একদম অবাক হয়ে যায়, কারণ অবিনাশ তাদের ভার্সিটির ক্লোজ ফ্রেন্ড ছিল, কিন্তু অনেকদিন থেকেই অবিনাশের সাথে তার কোনো যোগাযোগই ছিল না। তাই এতদিন পর অবিনাশকে তার বাড়িতে দেখে সে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। অবিনাশও তাকে দেখে অনেক খুশি হয়। এরপরে রোমানা অনেক ভালো ভালো রান্না বাড়া করে আর সবাইকে খাবার খেতে টেবিলে ডাকে। সেখানে তানিয়া রোমানার বানানো খাবার খেয়ে অনেক মজা পায়, আর সে অনেক প্রশংসাও করে। রোমানার বানানো মজার কেক খেয়ে সে তো রোমানার ফ্যানই হয়ে যায়। এরপরে দেখা যায় রোমানা অবিনাশের ব্যাপারে তানিয়াকে বলতে থাকে যে ভার্সিটিতে অবিনাশ অনেক লাজুক প্রকৃতির ছেলে ছিল, সে সবার সাথে মিশতে বেশ লজ্জা পেত। তখন তানিয়া রোমানাকে বলে যে অবিনাশ এখনো তেমনই আছে। এরপরে ডাক্তার রাঘু রেস্ট নিতে চলে যায়, আর খাবার খেয়ে তানিয়াও ঘুমিয়ে পড়ে। এরপর দেখা যায় অবিনাশ বাইরেই বসেছিল, তখন রোমানা তার কাছে আসে, সে তার জন্য কফি নিয়ে এসেছিল। তো এরপর দেখা যায় তারা দুজন বসে বসে গল্প করতে লাগে। অবিনাশ তখন রোমানাকে সরি বলে, কারণ সে ভার্সিটি রিইউনিয়নে আসতে পারেনি। তখন রোমানা বলে যে সেদিন তুমি না আসাতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আজ তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি, তাই তোমার অ্যাপোলজি অ্যাকসেপ্ট করা হলো। এরপরে রোমানা তাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কেমন আছে? তখন অবিনাশ বলে যে তিনি সম্প্রতি মারা গেছেন। রোমানা এই কথা শুনে অবিনাশকে একটু সান্ত্বনা দেয়। তখন অবিনাশ তাকে বলে যে আমরা তারই লাশ নিতে যাচ্ছি, আসলে আমাদের কাছে ভুল করে তানিয়ার নানির লাশ চলে গিয়েছিল, তাই সেটিও ফেরত দিতে যাচ্ছি। তখন রোমানা তাকে বলে যে তানিয়া অনেক কথা বলতে পারে, কিন্তু সে তো তোমার থেকে বয়সে অনেক ছোট, তবে সমস্যা নেই, তোমাদের ভালোই মানাবে। তখন অবিনাশ তাকে বলে যে তানিয়া আমার প্রেমিকা নয়, সে শুধু আমাদের যাত্রার সাথী। রোমানা বলে যে তা তো আমি জানি। অবিনাশ তখন তাকে বলে যে ও আমার সাথে থাকায় আমার নিজের মনে হচ্ছে যে আমি হয়তো ওর সাথে আমার বাবার মতোই আচরণ করা শুরু করেছি। তো তারা যখন কথা বলছিল তখনই অবিনাশের কাছে পুলিশের কল আসে। সে রোমানাকে পুলিশের সাথে কথা বলতে বলে, কারণ সে মালায়ালাম ভাষা বলতে পারে না। ফোনে তাদেরকে বলা হয় যে তাদের ভ্যান পাওয়া গেছে, সেটিকে কাল সকালে কালেক্ট করে নিতে বলা হয়েছে। এরপরে হাসপাতালে শওকাতকে দেখানো হয়, সে তাসনিমকে ফলো করে তার সাথে লাইন মারার ট্রাই করে। তখন আমরা দেখি যে শুধু শওকাতই নয়, তাসনিমও শওকাতকে পছন্দ করে ফেলেছে। শওকাত তো এটা দেখে অনেক খুশি হয়। এরপরে শওকাত সিদ্ধান্ত নেয় যে সে আজিজের কাছে গিয়ে বলবে যে সে তাসনিমকে বিয়ে করতে চায়। সে মনে করে যে তাসনিম হয়তো আজিজের মেয়ে, তাই সে আজিজের কাছে গিয়ে কথা বলার আগে বেশ কয়েকবার চিন্তা করে নেয় যে সে কি বলে তাসনিমের হাত তার কাছে চাইবে। সে মনে মনে বলে যে আজিজ চাচা, তোমার মেয়ে তাসনিমকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তাসনিমকে অনেক ভালো রাখবো, ওর খেয়াল রাখবো, আর অনেক ভালোবাসবো। এরপরে যখন সে আজিজের সাথে কথা বলতে যায় তখন শওকাতের কিছু বলার আগেই আজিজ শওকাতকে বলে যে এই দেখো, এর নাম হলো তাসনিম, আমার তৃতীয় স্ত্রী। এই কথা শুনে তো
বেচারা শওকতের মনই ভেঙে যায়। এতক্ষণ সে অন্যের স্ত্রীকে লাইন মারছিল, এটা ভেবেই সে অনেক কষ্ট পায়। সে তারপর আর কিছু না বলেই সেখান থেকে চলে আসে। পরের দিন সকালবেলা অবিনাশ, শওকত আর তানিয়াকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। অবিনাশ লক্ষ্য করে যে শওকত কিছুটা রেগে আছে, তাই সে শওকতকে জিজ্ঞেস করে যে তোর কি হয়েছে রে, এত রেগে আছিস কেন? তখন শওকত তাকে কিছুই বলে না। এরপরে যখন তাদের কাছে তাদের ভ্যান নিয়ে আসা হয়, তখন তারা তাদের ভ্যান দেখে পুরোই শকড হয়ে যায়, কারণ এর অবস্থা অনেক খারাপ ছিল। এতে কোনো সন্দেহই নেই যে রহমত ভাইয়ের পাঠানো গুন্ডারাই তার ভ্যানের এই অবস্থা করেছে। কিন্তু তাহেরার মায়ের লাশ ভ্যানের মধ্যেই ছিল, এই জন্য তারা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে যে তারা অন্তত লাশটা হারিয়ে ফেলেনি। তো এরপরে অবিনাশ এই ভ্যানটি ঠিক করানোর ব্যবস্থা করে এবং পুলিশ স্টেশনে পড়ে থাকা একটি গাড়ি পুলিশদের কাছ থেকে সাহায্য হিসেবে নেয়। শওকতের মন তো আগে থেকেই খারাপ ছিল, আর এখন তার ভ্যানের এই অবস্থা দেখে সে অনেক রেগে যায়। সে একটা ব্যাট নিয়ে অবিনাশকে বলে যে চলো, আমার এক জায়গায় যেতে হবে। অবিনাশ তখন তাকে জিজ্ঞেস করে যে কোথায় যাবি? তখন শওকত বলে যে আমি তোর সাথে কত জায়গায় ঘুরছি, তোকে কোনো কি প্রশ্ন করেছি? তাই তুই অন্তত একবার কোনো প্রশ্ন না করে আমার সাথে চল। এরপরে শওকত অনেক জোশের সাথে সেই গুন্ডাদের আড্ডাতে আসে। সেখানে শওকত ব্যাট হাতে সেই গুন্ডাদের ডাকতে থাকে। তাকে দেখে মনে হয় যে আজ সে সব গুন্ডাদের মেরে তাদের হাত পা সব ভেঙেই দেবে। শওকত তখন জোরে চেঁচিয়ে বলে যে রহমতের পোষা বিড়াল, তোরা সবাই কোথায় আছিস? বেরিয়ে আয়, সবাই বাইরে আয় বলছি। এরপরে সেই গুন্ডারা সবাই যখন বাইরে আসে, তখন শওকত উল্টো তাদের দেখেই ভয় পেয়ে যায়, কারণ তারা অনেকজন ছিল এবং তাদের দেখে বেশ শক্তিশালী মনে হচ্ছিল। তো এরপর দেখা যায় তারা শওকতকে মারার জন্য তাড়া করতে থাকে। তখন শওকত আর অবিনাশ কোনোভাবেই সেখান থেকে পালিয়ে আসে। এরপরে তারা একটা জায়গায় দাঁড়ালে অবিনাশ শওকতকে জিজ্ঞেস করে যে এরা কারা রে, আর এরা সবাই তোর পেছনে কেন পড়ে আছে? তখন শওকত বলে যে আসলে আমার বাবার পাপের ফল ভোগ করছি আমি। এরপর শওকত অবিনাশকে পুরো কাহিনী বলা শুরু করে। শওকতের বাবা অনেক খারাপ লোক ছিলেন, সে মাদকাসক্ত ছিলেন এবং শওকত আর শওকতের মাকে খুব মারধর করতেন। মাদক কেনার জন্য শওকতের বাবা এই লোকদের কাছে টাকা ধার করে, কিন্তু সে সেই টাকা পরিশোধ করতে পারেনি। তাই এই লোকেরা শওকতের পেছনেই পড়ে আছে। এই জন্য শওকত অবিনাশ সহ সবাইকে বলে যে তার বাবাকে সে কখনো দেখেনি। এরপরে শওকতকে অবিনাশ সান্ত্বনা দেয়। অবিনাশ শওকতকে বলে যে সবার জীবনেই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। তো এরপরে দেখা যায় তারা আবারও জার্নি শুরু করে এবং ফাইনালি তারা তাহেরার বাড়িতে পৌঁছায়। তাহেরা তো তাদের দেখে অনেক খুশি হয়। তাহেরা তাদের কাছে জানতে চায় যে মা কোথায় আছে। তখন শওকত বলে যে আপনার মা ন্যানোতে আছে। এরপরে তারা সবাই ভেতরে যায়। সেখানে তাহেরা অবিনাশকে ধন্যবাদ জানায়, কারণ অবিনাশের জন্যই সে তার মাকে পেয়েছে। তাহেরা অবিনাশকে বলে যে আমরা এখানে প্রার্থনার ব্যবস্থা করেছি, তুমি চাইলে এখানে একটু থেকে যেতে পারো। তখন অবিনাশ তাকে বলে যে আমার বাবার জন্য একটু প্রার্থনা করবেন। এরপরে তাহেরা অবিনাশকে একটি বক্স দেয়, যেটি তার বাবার লাশের সাথে এসেছিল, কিন্তু অবিনাশ বক্সটি খুলে দেখে না। সে বক্সটি গাড়ির মধ্যেই রেখে দেয়। এরপরে প্রার্থনার সময় তাহেরা তার মা সম্পর্কে অনেক ভালো ভালো কিছু বলতে লাগে, যে আমাদের মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন এবং আমরা বড় হয়ে যাওয়ার পরেও আমাদের জন্য চিন্তা করতে করতে হয়রান হয়ে গেছেন। যখন কেউ আমাদের পাশে ছিল না, তখন আমার মাই আমাকে সামলেছে। তাই একজন মায়ের বিকল্প কখনোই হতে পারে না। সবাই তাহেরার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। অবিনাশেরও তখন তার বাবার কথা মনে পড়ে, তাই সে দ্রুত বাইরে এসে সেই বক্সটি খোলে, আর সেখানে সে দেখতে পায় তার বাবার কিছু জিনিস আর একটা চিঠি। যেই চিঠিটা সে তার বন্ধু ব্রিজকে লিখেছিল। চিঠিতে তিনি লিখেছেন যে যখন তিনি ইয়াং ছিলেন তখন তার পিয়ানো বাজানোর অনেক শখ ছিল, কিন্তু সে দারিদ্রতার জন্য তার শখ পূরণ করতে পারেনি। তাই তিনি অবিনাশকেও তার ফটোগ্রাফি করতে নিষেধ করে, যাতে তাকে কখনো দারিদ্রতার সম্মুখীন না হতে হয়। কিন্তু সে তার ভুল বুঝতে পেরেছে। সে তীর্থ থেকে ফিরে অবিনাশকে বলবে যে তোমার চাকরি থেকে রিটায়ার
স্ট্যান্ড নিয়ে তুমি আবারও ফটোগ্রাফি শুরু করো। তো এই চিঠিটা পড়ে অবিনাশ অনেক কষ্ট পায়, কারণ এতদিন সে তার বাবাকে শুধু ভুলই বুঝে এসেছে। তো এরপরে দেখা যায় সে ভেতরে আসে আর তার বাবাকে নিয়ে সেও কিছু কথা বলে। সে সবাইকে বলে যে মায়ের সাথে আমাদের সরল সম্পর্ক থাকলেও বাবার সাথে আমাদের সম্পর্কটা অনেক জটিল থাকে। আমি আমার বাবাকে কোনো দিন বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝেছি যে আমার বাবা খারাপ মানুষ ছিলেন না, আর আজকের যুগে খারাপ না হওয়া অনেক বড় গুণ। এরপরে অবিনাশ কাঁদতে থাকে, তখন শওকত তাকে সান্ত্বনা দেয়। তারপরে তারা একসাথে শ্মশানে গিয়ে দুজনের লাশ পুড়িয়ে দেয়। রাতের বেলা তাইরা অবিনাশ আর শওকতকে এখানেই থেকে যেতে বলে। শওকত তখন সবার জন্য খাবার বানায়, সবাই তার খাবার খেয়ে অনেক প্রশংসা করে। এরপরে তানিয়া অবিনাশকে একটি ক্যামেরা গিফট করে এবং শওকতকে কিছু মিউজিকের সিডি দেয়। পরের দিন তারা তাহেরা এবং তানিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আবারও বেরিয়ে পড়ে। তারা এরপর পুলিশ স্টেশনে আসে আর দেখে যে তাদের গাড়ি ঠিক হয়ে গেছে। এটা দেখে তো শওকত অনেক খুশি হয়। তো এরপর তারা যখন সেখান থেকে যাচ্ছিল তখন শওকত তাসনিমকে দেখতে পায়। তাসনিমকে আজিজ অনেক মারধর করে, তাই শওকত তাকে তার সাথে যেতে বলে। তাসনিম একটু ভয় পেলে শওকত তাকে বলে যে অপরাধ সহ্য করাও কিন্তু অনেক বড় একটা অপরাধ। এই কথা শুনে তাসনিম আজিজকে 3 তালাক দিয়ে শওকতের সাথে চলে যায়। পরের দিন অবিনাশ অফিসে আসলে রাহুল আবারও তার সাথে বাজে ব্যবহার করতে থাকে। তখন অবিনাশ রাহুলের মুখে তার কার্ড ছুঁড়ে মারে আর বলে যে আমি আর তোমার চাকরি করব না। এই বলে সে বেরিয়ে যেতে লাগে। সবাই তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়। তবে যেতে যেতেই সে রাহুলের একটি অকওয়ার্ড ছবি তোলে এবং সবাইকে বলে যে রাহুল অফিস টাইমে পর্ন সাইট চেক করত আর সেই জন্যই তাদের ওয়াইফাই স্লো থাকে। এই শুনে তো রাহুল অনেক লজ্জা পেয়ে যায়। সে অবিনাশকে অনেক ধমক দেয়, কিন্তু অবিনাশ তো এখন তার কোনো কথাই শোনে না আর সেখান থেকে বেরিয়ে যায়। এর কিছুদিন পরে তাহেরা এবং তানিয়ার কাছে একটি ইনভিটেশন লেটার আসে, যেটি অবিনাশ পাঠিয়েছে, আর এটা ছিল তার ফটোগ্রাফির এক্সিবিশনের ইনভিটেশন। তো তানিয়া আর তাহেরা সেই এক্সিবিশনে পৌঁছালে অবিনাশ তাদেরকে সাদরে গ্রহণ করে, যেখানে সবাই মুগ্ধ হয়ে অবিনাশের তোলা ছবিগুলো দেখছিল। আর সেখানেই আমরা অবিনাশের সাথে তার ক্রাশকেও দেখতে পাই। শওকত তখন তাহেরা আর তানিয়ার সাথে দেখা করে, আর এখানে দেখা যায় শওকত তাসনিমকে বিয়ে করে তার জীবন গুছিয়ে নিয়েছে। তো এরপর তাদের সবার আবারও দেখা হলে তারা সেখানে অনেক আনন্দের সময় কাটাতে লাগে এবং এরই সাথে এই গল্পটিও শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।